সত্যম শিবম সুন্দরম। নমস্কার। সর্বপ্রথমে উৎসব কমিটির প্রতিটি সদস্য ছত্রমণ্ডলী ও স্থানীয় প্রশাসনকে জানাই রত্নদ্বীপ নাট্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। যাত্রার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মধ্যে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে দয়া করে হেলা দিয়ে বসবেন না কিংবা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে কিংবা আমাদের যাত্রা শোনাতে দুই অসুবিধে হতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চে টর্চ আলো বা লেজার লাইট আলো ফেলবেন না, তাতে শিল্পীদের অভিনয়ে অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি ব্যবহার করবেন না। যদি কোনো দরকার থাকে সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার। মা ভবতারিণী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর অনুকূল চন্দ্র ও মা নাচিন্দার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী, কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনকে রত্নদ্বীপ নাট্য কোম্পানির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই যাত্রা অনুষ্ঠান। বিদ্রোহিণী নারী কাহিনী ভৈরব গঙ্গোপাধ্যায়, রচনা ভোলানাথ রায়, নির্দেশনায় মাস্টার রঞ্জন কুমার, সুর প্রচলিত, নৃত্যে গণেশ শঙ্কর, আলো ধ্বনি তরুণ সার্ভিস, নিয়ন্ত্রণে স্বপন কুমার ও সম্প্রদায়, আবহ মাস্টার উত্তম হালদার ও সম্প্রদায়, পরিবেশনায় রত্নদ্বীপ নাট্য কোম্পানি। শুরু করছি সুরেন্দ্রনাথ পাত্র, গুণধর পাত্র, মধুসূদন পাত্র প্রতিষ্ঠিত, শ্রীমতী কল্পনা পাত্র, তিনু পাত্র, শুভদীপ পাত্র প্রযোজিত 1430 বঙ্গাব্দে রত্নদ্বীপ নাট্য কোম্পানির এক বলিষ্ঠতম পালা প্রযোজনা বিদ্রোহিণী নারী, বিদ্রোহিণী নারী, বিদ্রোহিণী নারী। ভারতী কই কোথায় গেলে গো? আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, একটা দারুণ সুখবর আছে, দারুণ সুখবর। ভারতী আরে কোথায় গেলে? সেই বিকেল বেলা ঘর থেকে বেরিয়েছো, এখন প্রায় রাত্রি 8টা বাজে। সারাক্ষণ ঘুরে ঘুরে কি এমন সুসংবাদ এনেছো যে ভারতী ভারতী বলে ডেকে গোটা পাড়াটা জাগিয়ে তুলছো? এই দেখো, আগে তোমার ওই গলার ফাটা কাশির আওয়াজটা বন্ধ করে দাও। কি আমার গলা ফাটা কাশি? ফাটা কাশির আওয়াজে তবু কিছুটা মিষ্টতা আছে, কিন্তু তোমার গলাতে তাও নেই, আছে শুধু ওই তিক্ততা। আদিক্ষেতা, সারাদিন কাজকর্ম কিছুই নেই, শুধু ঘুরে ঘুরে খাচ্ছে, তার আবার বড় বড় কথা। ব্যথা দেবে না, ব্যথা দেবে না ভারতী, একদম ব্যথা দিয়ে কথা বলবে না। আরে বাবা, এই সময় আমি আর কোথায় কি কাজ করতে যাব? তাহলে খাবে কি? ঘরে চাল ডাল তরকারি সবই বাড়ন্ত। চিন্তা নেই, চিন্তা নেই ভারতী, কোনো চিন্তা নেই। আগামীকাল রেশনের দিন সব কিছু ম্যানেজ হয়ে যাবে। এখন বলো তো, এই প্রতিমা কোথায়? কোথায় আবার যাবে? মোবাইলে অনলাইনে ক্লাস শেষ করে মাসির বাড়ি গেছে। আরে সে কি, আজকে যে তার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তাকে সে জানে না? রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ। তা কি রেজাল্ট বেরিয়েছে গো? কি আর বেরাবে, প্রতিমা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। তুমি সত্যি বলছো? তবে কি আমি মিথ্যে বলছি? শোনো, এইবার মেয়েটার একটা চাকরি জুটে গেলে আর আমাদের কোনো চিন্তা নেই। তা তো নেই, কিন্তু বর্তমান সমাজে চাকরির যা অবস্থা, অত টাকা আমরা পাবো কোথায়? সেজন্য ভাবতে হবে না ভারতী, জন্য একদম ভাবতে হবে না। এই এলাকার একজন নামী লোক ভোটে প্রার্থী হয়েছেন, ওনাকে যদি আমরা ভোট দিয়ে জেতাতে পারি তাহলে এই এলাকার চেহারাটাই পাল্টে যাবে। এলাকার চেহারা পাল্টানোর আগে ওনাদের নিজেদের চেহারা যে পাল্টে যায় সেটা কি তুমি জানো না? জানি জানি ভারতী জানি, তবে তবে সে লোক তিনি নন। ভদ্রলোকের নাম কি? সাধুচরণ সিংহ। নামটা যেন বেশ চেনা চেনা মনে হচ্ছে। হবে না কেন? উনি নামে যেমন সাধু, তেমনি আচার ব্যবহার কথাবার্তায়ও সাধু। মুখে মধু মিশিয়ে কথা বললে সাধু হয় না, সেটা কি তুমি বোঝো না? ওনার চরিত্রতে কত মহৎ, আসলে ওনাকে তুমি ঠিক চেনো না। তুমি চেনো না বলে ওইসব লোকের নামে জয়ধ্বনি দিচ্ছ। বাড়িতে যে তোমার বউ আছে, ভর সমর্থ একটা মেয়ে আছে, সে চিন্তা তোমার নেই। দেখো ভারতী, শুধু বউ আর মেয়ের কথা চিন্তা করলে চলবে না। এই এলাকার সবার দুঃখের কথা চিন্তা করে উনাকে আমরা নেতা সাজিয়েছি। কারণ আমাদের সবার জন্য সুস্বাস্থ্য চাই, সুশিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। থামলে কেন?
আরে বলো, জোরে জোরে বলো। বোমা চাই, বন্দুক চাই, রক্ত চাই, মানুষের লাশ চাই। কি ব্যাপার ছোট বাবু, হঠাৎ এই এত রাতে আমার বাড়িতে কেন? থানায় গেলেই বুঝতে পারবেন। থানায় কেন? উনি থানায় যাবেন কেন? কি এমন অপরাধ করেছেন উনি? সীমাহীন অপরাধ। উনি মহেশ মন্ডলের বাড়িতে বসে সারাদিন বোমা বানিয়ে। না, মিথ্যে কথা, এই সম্পূর্ণ মিথ্যে কথা। ওই বোমা বন্দুকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে একটু আগে মহেশ মন্ডলের ঘর সার্চ করে যে মালগুলো পাওয়া গেছে, থানায় গিয়ে দেখে আসবেন। চলুন। যাবে না, এত রাতেও কিছুতেই থানায় যাবে না। যদি যেতে হয় কাল সকালে আসবে। এই পুলিশ কি তোমার বাবার চাকর নাকি যে তোমার হুকুম মতো কাজ করবে? এই শালা, চল থানায় চল। ভদ্রভাবে কথা বলুন। যারা পুলিশে চাকরি করে তারা ওই জনগণের চাকর না হলেও ওই জনগণের ট্যাক্সের টাকা থেকেই তারা মাইনে পায়। আপনাদের ওই জামা, জুতো, এমনকি হাতের ওই লাঠিটা পর্যন্ত ওই জনগণের ট্যাক্সের টাকা থেকেই কেনা। তোদের টাকায় কেনা এই লাঠি জোরটা একবার দেখে নে রে। না না, ওকে মারবেন না। দেখুন, এত বড় অন্যায় কাজ উনি করতে পারেন না। আমি আপনাকে হাত জোড়ে করে বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। কোনো কথা নয়, চল শালা থানায় চল। ভারতী, যে হাত পেতে তুমি ঠাকুরের কাছে মানত করো, সেই হাত পেতে একটা কুকুরের সামনে তুমি দাঁড়িও না। ভারতী, আমাকে যেতে দাও। সাধুবাবু খবর পেলেই আমাকে থানা থেকে নিয়ে আসবে। তোদের এক পয়সা নেতা সাধুচরণ সিংকে আমরা পুলিশরা ভয় পাই না। ওদের সামান্য ছিটকে নেতা আগে এমএলএ হোক, তারপর থানায় এসে দাদাগিরি দেখাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাবে দেখাবে দেখাবে। যারা সৎ তারা শুধু থানায় কেন, সব জায়গাতে মাথা উঁচু করে থাকবে। তার মানে আমরা পুলিশরা অসৎ। আজ তোকে আমি। কি ব্যাপার, কি ব্যাপার? এত রাতে এ বাড়িতে পুলিশের হামলা কেন? কি হয়েছে? আপনি রোগীর মারাত্মক অসুখ, ওকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ চিৎকার শুনে ঢুকে পড়লাম। দেখুন দেখুন সাধুবাবু, দেখুন এই ছোট বাবু আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে থানায় নিয়ে যেতে চাইছে। আর বলছেন উনি নাকি মহেশ মন্ডলের বাড়িতে সারাদিন বোমা বানিয়ে। না না, এ সম্পূর্ণ বাজে কথা। সত্যদা তেমন লোকই নন। সাধুবাবু, এটা নিশ্চয়ই তারা চক্রান্ত। দেশের ভালো ভালো লোকগুলোকে জেলে পুরে দিয়ে আমাকে কাবু করতে চায়। সাধুবাবু, সত্যদা, আপনি নিশ্চিন্তে থানায় যান। আমি এক্ষুনি বড় বাবুর সঙ্গে কথা বলে এই ছোট বাবুর মস্তানের সুস্থান করব। তখন টেবিলের তলায় লুকোনো ছাড়া আর জায়গা পাবেন না। যান, নিয়ে যান। যাচ্ছি যাচ্ছি সাধুবাবু, যাচ্ছি। তবে থানা থেকে ফিরে এসে আমি কিন্তু এর বোঝাপড়া করবো। এই ওইরকম ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। চল শালা থানায় থাক। এই খবরদার, ওনার গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু কি চাইলে হয়ে যাবে। যেতেদিন সাধুবাবু, যেতেদিন মার না খেলে তো আর ইতিহাসের চাকাটা ঘুরবে না। তবে বিরোধী পক্ষের লোকেরা আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, আপনার মতো জনদরদি নেতাকে কিছুতেই হারাতে পারবে না। আপনার জয় হবেই হবে। চলুন। চল। ওগো তুমি চিন্তা করো না ভারতী, আমি আগামীকাল সকালেই বাড়ি ফিরে আসবো। তুমি নিশ্চিন্তে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি এখন আসছি। চলুন। চল। ঠাকুরপো, ঠাকুরপো, আমার যেন ভীষণ ভয় ভয় করছে। থানায় নিয়ে গিয়ে ওকে যদি মারধর করে, তুমি ওর সঙ্গে একটু থানায় যাও না ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো বৌদি। ওই শালা পুলিশকে কোনো বিশ্বাস নেই। ঠিক আছে, আমি ওদের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। কি হলো ভাই, যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? না মানে, আরে না না, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি থানায় যাও। এই রাতের বেলা তোমাকে একা ঘরে রেখে কি করে যাই বলো তো বৌদি? আমার জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি যাও, থানায় যাও। থানায় গিয়ে কোনো লাভ হবে না বৌদি, কারণ পুলিশ তো ওকে থানায় নিয়ে যাবে না। কোথায় নিয়ে যাবে? রেল লাইনের ধরে। হ্যাঁ, ওখানে নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে রেল লাইনে ফেলে দিলে। না, এ হতে পারে না। পারি বৌদি, পারি, কারণ আমি কলে ছোট বাবুকে টাকা দিয়ে এসেছি। টাকা। তারপরে তুমি সাধু চরণে সিংহ। জীবনে এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছি, জিততে তো আমাকে হবে বৌদি। অন্যায় ভাবে আমার লোকের আমার লোককে মারবে। কাল সকাল হলে অন্যের ঘরে দোষ চাপিয়ে দিয়ে করতে করতে মিছিল বার করবো। তখন আমার দিকে ঘুরে যাবে। এত বড় ক্ষতি তুমি আমার করো না। দেখো, সামান্য ভোটের জন্য তাতে অবশ্য জিততে পারবো কিনা শিওর হতে পারছি না। হ্যাঁ,
কি করবো কি করবো, তোমার সঙ্গে একটা খুনসুটি করবো। বৌদি, মেয়ে ছেলেদের উপর অত্যাচার হলে পাবলিকের মন খুব সহজে গলে যায়। কাল সকাল হলে সবাই জানবি ওরা শুধু সত্য বাবুকে খুন করেনি, তার সতী শান্তি স্ত্রীর উপর বাস্তবিক অত্যাচার করেছে। এসো না, তোমাকে চিৎকার করতে হবে না, আমি চিৎকার করছি। ওগো, কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, এখানে একটা রেবে হচ্ছে। তবে রে শয়তানে, আমার সঙ্গে মজাকে আজ তোকে হবে না। তা তুমি পারবে না সাধুচরণ, তা তুমি কোনোদিন পারবে না। তোমরা হয়তো নিজেদের মা বোনেদের ইজ্জত বিক্রি করে নেতা হয়েছ, জনগণের বিশ্বাসকে বলি দিয়ে বিদেশের ব্যাংকে টাকা জমিয়েছ, কিন্তু কিন্তু আমাদের মতো গরিব মানুষের সবচেয়ে বড় ব্যাংক হলো তাদের ইজ্জত। আর সেই ব্যাংক ডাকাতি করতে চাইলে আমি তো রক্ত চুষে খাবো। প্রতিভা, প্রতিভা, প্রতিভা। মরে গেছে একেবারে স্পটে, খুব ভালো হয়েছে। কাল সকাল হলে ওই সালের লাশটাকে নিয়ে আমি মিছিল বার করব, সবাইকে ডেকে ডেকে বলবো, শোনেন শোনেন আপনারা, আমার বিরোধী পক্ষের লোকেরা সত্য বাবুকে মেরে ফেলেছে আর তার বউটার ইজ্জত নষ্ট করে তাকে খুন। তখন হাসতে হাসতে এই সাধুচরণ এমএলএ হয়ে যাবে, এমএলএ। না, ওই মাগিটার আত্মার শান্তির জন্য একটু কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হর হরি হরি বল। নামটি আমার সাধুচরণ, দেখতে আমি বেটে বামন, আমার হাতে জীবন মরণ। এবার শুরু হবে আগামী দিনের খেলা। খেলা খেলা খেলা, তুমি আমাকে নিয়ে আর পুতুল খেলা করো না দাদা। কেন তুমি আমার কথাটাকে বুঝতে চাইছো না? তুই আমাকে যতই বোঝাবার চেষ্টা করি মাত্রই আমি তোর এই প্রস্তাবে মোটে একমত নই। তুই ভুল পথে চলেছিস, ভুলের পথে গলা বাড়িয়েছে। আমিও তোমার প্রস্তাবে সম্মত নই। তুমি আমাকে ভুলের মালা পরাতে চাইছো। মনে রাখিস, আমি তোর বড় দাদা, তাই আমার কথাটাই তোর মেনে চলা উচিত। বড় দাদা হতে পারো, কিন্তু তুমি ভুলে যেও না বাবার সম্পত্তিতে আমাদের সবার অধিকার সমান সমান। তোমার অধিকার আছে বলে তুই সেই সম্পত্তি নয় করবি। নয় করবো কেন? সাধু বাবু ন্যায্য দাম দিয়ে জমিটা কিনে নিতে চাইছেন। তাহলে ওই জমির উপর আমি আর প্রতিমা যে স্কুলটা চালাচ্ছি তার কি হবে? কেন? প্রতিমার বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো স্কুলটা বন্ধ হয়ে যাবে। কেন স্কুল বন্ধ হবে কেন? তুই বিয়ে পাস করে ঘরে বসে আছিস, আমার সঙ্গে তুইও স্কুল চালাবি। কেন চালাবো? আধুনিক যুগের ছেলে হয়ে প্রাইভেট স্কুলের মাস্টারি করতে আমি পারবো না। শিক্ষাকে শ্মশানে পাঠিয়ে কখনো আধুনিক হওয়া যায় না হিমাদ্রি। কে কতটা আধুনিক সেটা চেহারায় নয়, চেতনার উপর নির্ভর করে। তাই নাকি? নিশ্চয়ই, কারণ তোকে বলি আমাদের জমিটা হাতাতে পারলে সাধুবাবু সেখানে একটা দেশের মধ্যে কারখানা খুলবেন, আর আমি হব সেই কারখানার ম্যানেজার। আদর চেষ্টা করলেও এই শ্যামলপুর গ্রামে আমি মদের কারখানা খুলতে দেবো না। লক্ষ চেষ্টা করলেও সেটা তোমরা কিছুতে আটকাতে পারবে না। তুই আমি তোমার মতো অভাব অহংকার নিয়ে বেঁচে থাকতে পারবো না দাদা। এ তুই কি বলছিস ভাই? আমি ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, দিন
তলার ঘরে নরম বিছানায় শুয়ে আমি রঙিন টেলিভিশন দেখতে চাই। আর সেই মদের কারখানার ম্যানেজারের চাকরিটাই হবে আমার স্বপ্নের সিঁড়ি। স্বপ্নের সিঁড়ি আমি কেড়ে নেব। অন্যায় ইচ্ছে পূরণের জন্য আমি কিছুতে প্রতিমা স্বপ্নের স্কুলটাকে বন্ধ করে দিতে পারবো না। প্রতিমা 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 কে প্রতিমা? নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে মাসতুতো বোন তোমার কাছে বড় হলো কেন? ওই উচ্ছৃঙ্খল মেয়েটাকে বাড়িতে রেখেছিলে। ওকে ওকে আমি রাখিনি রে ভাই, ওকে আমি রাখিনি। দুষ্কৃতকারীরা মেয়ে সমস্তকে মেরে নির্দেশ করে মাসিমাকে খুন করার পর আমাদের মা, হ্যাঁ আমাদের মা নিজেই ওকে কলেজ থেকে হাত ধরে বাড়িতে এনেছিলেন। তাতে কি হয়েছে? ও যখন ভালোবাসা করেছিল তখন ভালোবাসার কাছেই চলে যাক। কোথায় আর যাবে বল? কে বা আছে ওর? সে ছোট্টবেলা থেকে ওকে নিজের বোনের চেয়ে আমি বেশি ভালোবাসি। ও সেই জন্য তাকে এতদিন বাড়িতে রেখেছো, আর তার স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি আমার স্বপ্নটাকে বলে দিতে চাও? না রে ভাই না, তা আমি চাই না। আমি শুধু তোর মাথা থেকে মদের কারখানা ভূতের বোঝাটা আমি নামাতে চাই। চাইলে সবকিছু হয় না দাদা। যদি দরকার হয় ওই জমি থেকে আমার ভাগটা আমি আলাদা করে নেব। আমি বেঁচে থাকতে আমার পিতৃ পিতামহের ছবি আমি কিছুতেই ভাগ হতে দেবো না। দেবে কি দেবে না সেটা সাধু বাবু নিজেই মীমাংসা করে নেবে। আরে চালুয়া, দু ভাইয়ের সম্পর্কের মাঝে তুই বাইরের পরামর্শ নিতে চাও? ঘরের লোক পাগল হলে বেশি টাকা ফি দিয়ে বাইরের ডাক্তার আনতে হয়। কি বলে তুই? আমি পাগল তবে চমৎকার! 10টা পাপড়ি মিলে একটা ফুল হয়ে ফুটে ওঠে, কিন্তু এক সংসারে দুই ভাই হাতে হাত মিলিয়ে পাশাপাশি থাকতে পারে না। তারা ভালোবাসে বলে হাতাহাতি করে। সাব্বাস ভাইরা, সাব্বাস। এর জন্য তো তুই দে। কি বলে আমি দায়ী? কেন তুই জমিতে স্কুল করেছিস? উত্তর দে। ছোট উত্তরটা বিদ্যাসাগর বেঁচে থাকলেই দিতে পারতেন। তিনি বহুদিন আগে বর্ণ পরিচয় নামে একটা বই লিখে বাঙালি সন্তানদের মুখে মধু দিতে চেয়েছিলেন। তিনি বুঝতে পারেননি 2024 সালে এই সমস্ত আধুনিক বাঙালিদের কাছে মধু থেকে মদের স্বাদটা অনেক বেশি মিষ্টি হবে। চুপ কর প্রতিমা, তুই চুপ কর। অরণ্য নতুন করে কোনো লাভ নাই। দাদা শুধু বই পড়ে জ্ঞানের বাণী শোনালে শিক্ষিত হওয়া যায় না, যুগের সঙ্গে তাল মিলে চলতে হয়। আর যারা যুগের সঙ্গে তাল মিলে চলতে পারে না, নতুন যুগের রথটা তাদের বুকের ওপর এগিয়ে যায়। আমি জানি তোরা দুজন আমাকে দেখতে পারিস না, আর সেই জন্য আমার উন্নতির রথটা আমি নিজেই চালাবো। হাজার চেষ্টা করলেও কিছুতে আটকাতে পারবি না, কিছুতেই না। কথাটা জানিয়ে দিয়ে গেলাম। এই প্রতিমা, তুই মাতুর কথা মনে কিছু করবি না। আমি তোকে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে ওই স্কুলটাকে আমি বাঁচিয়ে রাখবো। বাঁচবে না, কারণ বন্যা যখন আসে তখন সামান্য কাদা বালি বাকি তাতে টেকে। চেষ্টা করতে দোষটা কোথায়? হাজার চেষ্টা করলে তুমি ওদের তেষ্টা মেটাতে পারবে না, কারণ বিভীষণের জন্য কিন্তু রাবণ বংশ ধ্বংস হয়েছিল। সকলে পাশা চালিত দ্রৌপদীকে বিবস্ত্র হতে হয়েছিল। প্রতিমা, আমার বেশ মনে হচ্ছে দাদা আত্মীয়তার সুযোগ বুঝে আমি বোধহয় তোমাদের বোঝা হয়ে গেছি গো, বোঝা হয়ে গেছি। এই মিষ্টি বোনটি আমার, এতে কি বলছিস রে? কি বলছিস? আর আমি কি তোকে কোনোদিন বোঝা বলে মনে করেছি? ভাগ্যটাকে বঞ্চনা করেছে, তার কি স্বপ্ন দেখা সাজে নিয়তি আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভালোবেসে ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়েছে। আজ আমি বড় একা, বড় অসহায়। দুঃখ করিস না প্রতিমা, তুই দুঃখ করিস না। তুই চাইলে ভালো ছেলের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো। আমার কথা বাদ দি, ছোটদা কথা বলে স্কুলটা বন্ধ করে জমিটা তুমি ওদের হাতে তুলে দাও। না প্রতিমা, না, কিছুতে সম্ভব নয়। কিন্তু তার জন্য তোমাদের দুবার সম্পর্ক নষ্ট হয়ে যাক, এই যে আমি কিছুদিন সহ্য করতে পারবো না দাদা। সম্পর্ক নষ্ট হলেও অন্যায়ের কাছে নীলাদ্রি কখনো মাথা নত করবে না। তোমাকে জোর করে মাথা নিচু করাবে, কারণ জনগণ মুখে রক্ত জল করে যে নেতৃত্বে চারা গাছটাকে বাঁচিয়ে তোলে, বড় হয়ে সে তো ফল দেয় না, শুধু ভাষণ দেয় ভাষণ। তলায় তলায় শেকড় গজিয়ে গিয়ে ওই গরিব মানুষের রক্ত চুষে খায়। আর সেই সব রক্ত চোষাতে চিনিয়ে দেওয়ার জন্য মানুষকে শিক্ষিত হতে হবে। আর শিক্ষার কারখানা হলো আমাদের স্কুল। উল্টা ওখান থেকে সরিয়ে নিতে হবে মাস্টার। উল্টা
থেকে সরিয়ে নেব কি নেব না সে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? শামু শামু যার নাম শুনলে 10টা গায়ের লোক দিনের বেলাতে ঘরের দরজা বন্ধ করে দেয়, সেই শামু এটা কি? হুকুম জারি করেছে। আমি তার চামচা হয়ে নোটিশ ধরাতে বুঝতে পেরেছি, ছোটটাকে টোপ দিয়ে যখন কোনো কাজ হয়নি তখন ওই সাধু বাবু পুলিশ আর মস্তানদের কাজে লাগিয়েছে। পুলিশ মস্তান যাই বলো না কেন, ভালোই ভালোই জমিটা খালি করে দাও, নইলে নইলে সালা কিচাইন হয়ে যাবে। কি বলছেন আপনি? নিজের জমির উপর কোনো অধিকার থাকবে না? আলতু ফালতু কথা না বলে এই দলিলটা একটা সই করে দিন। কাল সকালে শামুর কাছ থেকে টাকা নিয়ে আসবেন, আচ্ছা বলার তাকেই বলবেন। এটা শামুর পৈতৃক সম্পত্তি নয়, তাই তার মতো একটা তোলাবাজির সঙ্গে কথা বলার প্রয়োজন আমাদের নেই। আর এই কথাটা আপনাদের শামুকে জানিয়ে দেবেন। এই শামুর সঙ্গে লাফড়া করে কোনো লাভ হবে না, শেষে তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি পড়বে। হ্যাঁ, তা তো পড়বি, কারণ আপনাদের মতো প্রশাসনের দয়ায় সাধুবাবু মতো লোক যে স্কুলে মাস্টার, সেই স্কুলের ছাত্ররা তো মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে। এই গলা উঁচিয়ে একদম কথা বলবে। 100 বার বলবো, 1000 বার বলবো, মাথা নিচু করে আপনাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, এবার একটু বেইজ্জত হওয়ার কথাটা ভাবছি। মাস্টার মশাই যদি ভালো চান তো এই দলিলটা একটা সই করে দিন। মাস্টার মশাই নয়, দলটা সই আমি করছি। এত দুঃসাহস তোমার, থানায় ছোট বাবুর হাত থেকে দলিল ছিনে নেওয়া, শামু জানতে পারলে তোমার রক্ত চুষে খাবে। চলি চলি, সাধুবাবু যাকে পুষে রাখে না তার রক্তের স্বাদ চিনতে আমাদের কোনো অসুবিধা হয় নাকি? নিশ্চয়ই, কারণ সিংহ তার গুহা পাড়ার জন্য তো হরিণ পোষে না, আপনাদের মতন কুত্তা পোষে কুত্তা। প্রতিমা মাটির পুতুল নয়, সে ধ্বংসের বারুদ। আর সেই বারুদে আগুন ধরতে চাইলে আপনাদের ধর্মের বাবা সাধু বাবুকে যন্ত্রণা চতুর্গৃহে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। আর এই কথাটা আপনাদের ধর্মের ভয় শামুকে জানিয়ে দেবে। এত দুঃসাহস তোমার, ঘরের ঘরে বাস করে আগুন নিয়ে খেলা করা। মাস্টার মশাই কাজটা কিন্তু ভালো করলেন না, এর গুণাগার কিন্তু আপনাকে দিতে হবে। তখন চোখের জলে সাগর বইয়ে দিলেও তাকে নেভাতে কোনোদিন পারবেন না। কথাটা আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। প্রতিমা, প্রতিমা, দেশের আজ এই কি হাল হলো প্রতিমা? আইনের শাসকে মুছে দিয়ে নেতারা কি গুন্ডামি রাজত্ব কায়েম করবে? কেন করবে না দাদা? জনগণ তো ভোট দিয়ে কতগুলো দানবকে দেবতা বানিয়েছে। তুই ঠিকই বলেছিস প্রতিমা। তুমি দেখে নিও দাদা, সামনে এমন দিন আসবে যে নেতা মন্ত্রীদের কাছে এই সাধারণ মানুষকে সর্বস্ব বিকিয়ে দিতে হবে। তাই তুমি দেখছি রে প্রতিমা, তাই তুমি দেখছি, কারণ বর্তমান দিনে 1000 সাধারণ মানুষের চেয়ে একটা গুন্ডার দল নীতির নেতা নীতিশ বাবুদের কাছে অনেকে বেশি। তুমি ঠিক বলেছো দাদা, এখন গুন্ডারাই তো নেতাদের মাথায় ছাতা হয়ে ফুটে আছে। তাহলে এখন আবার কি করে বেঁচে থাকো প্রতিমা? উপায় একটাই, ঘরে ঘরে বোমা বন্দুকের কারখানা খোলো। সন্তানদের হাতে বর্ণ পরিচয় বদলে বোমা বন্দুক পিস্তল তুলে দাও। নইলে ভাইয়ের গলায় ভাই ছুরি বসবে, মায়ের গলায় মরণ ফাঁদ আটকে যাবে, মেয়েদের ইজ্জতে প্রত্যেকটা রাত হবে বস্ত্র হরণের রাত। শিক্ষা সভ্যতা শ্মশান ঘাটে দাঁড়িয়ে সবাইকে নবজীবনের গান গাইতে হবে। আর তাও যদি না পারি তাহলে জানবো আমরা মানুষ হয়েও মানুষ নই। অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দেশের আবাল বৃদ্ধ বনিতাদের ঘুম ভাঙিয়ে গাইতে হবে নবজীবনের গান। প্রতিমা, আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুরু জানবো না, আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুরু জানবো না। জানি তোমার ভয় নেই, আমরা আমরা জানি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তুমি শত্রুদের রক্ত হাতে করতে জানি, তোমার ভয় নেই। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করব। हे हर दीवानो मुझे पहचानो,
कहाँ से आया मैं हूँ कौन, अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। डॉन 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 डॉन। अरे तुमने जो देखा है, सोचा है सोचा है जाना है, हो मैं नहीं, हो मैं नहीं। अरे तुमने जो देखा है, सोचा है समझा है जाना है, हो मैं नहीं, हो मैं नहीं। आवारा बादल को सौदा ही पागल को दुनिया में समझा है कौन, अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन है, अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, कहाँ से आया मैं हूँ कौन, कहाँ से आया मैं हूँ कौन। সাবাস সাবাস সাবাস, আরে তুই তো একদম ফাটিয়ে দিলি রে, বাহ 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 বাহ, কি সুন্দর গান গাইলি, শুনে আমার মনটা ভরে গেল। আমার কি মনে হচ্ছে জানিস, হ্যাঁ, কিশোর কুমার চিতা থেকে উঠে এসে তোর গলায় চেপে বসেছে। আসলে আসলে বাবা খুব ভালো গান গাইতো বুঝলি, ছোটবেলায় আমাকে দুবেলা তালিম দিত, আর এই যে কলেজে পড়ার সময় গণসঙ্গীত গাইতাম। সে কি রে, তুই এবার কলেজেও পড়েছিলিস নাকি? কেন তোর কি বিশ্বাস হচ্ছে না? আরে সামু অন্যান্য ছেলেদের মতো লাতখো ছেলে নয় রে, ভদ্রলোকের এক শিক্ষিত ছেলে। তুই জানিস না আমার বাবা যে বেঙ্গল পটারি মিস্ত্রি ছিল। বলিস কি রে সামু? এই সামু, তেমন লোকের ছেলে হয়ে তুই মস্তানদের রাজা হয়ে বসে আছিস। এই তোর বাবা তোকে কিছু বলছিস না? বলার জন্য আমার বাবা বসে নেই রে, অনেকদিন আগে আমার বাবা টিকিট কেটেছে। কি হয়েছিল তোর বাবা? কিছু হয়নি। তখন আমি ছাত্র আন্দোলন করে জেলে বসে আছি বুঝলি, বাড়িতে মায়ের খুব অসুখ, আর সে সময় হঠাৎ কোম্পানি লকডাউন ঘোষণা করে দেয়। তারপর ব্যাস পয়সার খুব অভাব, বিনা চিকিৎসা একদিন আমার মাটাও মারা গেলেন। তারপর হঠাৎ একদিন এক বোতল গলায় অ্যাসিড ঢেলে আমার বাবাও চলে গেলেন সোজা ওপারে। সত্যি সত্যি সময় তোর জীবনটা তাহলে খুব দুঃখের। পড়বে সালা, পুরনো কথা মনে করে দিয়ে আবার এই নতুন নেশারে কাটিয়ে দিস না। তার আগে বল তো দাদা জমি ছাড়তে রাজি হচ্ছে? না 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 না, প্রতিমা যতদিন আমাদের বাড়িতে থাকবে দাদাকে কিছুতেই রাজি করানো যাবে না। সবার মূলে ওই প্রতিমা। কি নাম বলি? প্রতিমা, আমার মাসির মেয়ে। প্রতিমা? হ্যাঁ, মা বাবা কেউ নেই। শুনেছি কলেজে পড়ার সময় নাকি কোন ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল, তবে এখন কোনো যোগাযোগ নেই, এখন আমাদের ঘাড়ে চেপে বসেছে। আচ্ছা কলেজে পড়েছে বললি, আচ্ছা কোন কলেজে পড়েছে বলতে পারি? কেন, আমাদের টাউন কলেজে। এই সময় তুই কি চিনিস নাকি? হ্যাঁ, এই না চিনি না, তবে আমি প্রতিমাকে চিন্তা জানি যে খুব ভালো করে চিনতে শ্যামল বলে একটা ছেলেকে। শ্যামল? আজকে শ্যামুর সঙ্গে তার অনেক 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 তফাৎ, কিন্তু সেই প্রতিমা যে তোর মাসির মেয়ে হতে পারে তা আমি স্বপ্নে ভাবতে পারিনি রে। আমি ভাবতে পারিনি যে সামনে একটা মস্তের সঙ্গে দেখা করতে এসে আমাকে একটা ঘৃণার ইতিহাসকে আবার নতুন করে আবিষ্কার করতে হবে। এ কি প্রতিমা তুমি? আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? যাকে দিয়েছিলাম সে তুমি নও। একটা গুন্ডার মুখে আমি আমার নাম কোনোদিন শুনতে চাই না। বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি? আমার নাম ধরে ডাকার অধিকার তোমার নেই। পর্বত মাটিকে জিজ্ঞেস করছে তোমার কাছে আমি কি পেয়েছি? প্রতিমা বেঁচে নেই, সে মরে গেছে। এক কাঠে ধূপ নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে বলছে কি দিয়েছি আমি এই পৃথিবীর মানুষকে? একদম চুপ, ওসব কাব্য কথা না তোমার মুখে মানায় না। খবরদার প্রতিমা, আরে কার সামনে দাঁড়িয়ে তুই কি কথা বলছিস জানিস? ওকে এখনই তোকে। আর কোনোদিন তুই একে চোখ রাখিয়ে কথা বলবি না। তুই এখন যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে যাচ্ছি। ও হ্যাঁ, তুই তাহলে জমির ব্যাপারটা ওর সঙ্গে ফয়সালা করে। তবে বলো প্রতিমা, হঠাৎ কি মনে ও করো? জমি তোমরা কোনোদিনই পাবে না শামু, কারণ আমি কোনদিন কারোর হুমকির কাছে মাথা নোয়াই না। এমন কি সাধ্য আছে যাদের প্রতিমাকে হুমকি দিয়ে মাথা নোয়াতে বলবে? হয়তো
শ্যামলের প্রতিমা হতে পারবো না। না পারার কারণ? শ্যামল নামে একটা মস্তান তাকে একটু একটু করে খুন করেছে। প্রতিমা যে শ্যামলকে ভালোবাসতো সে তার আদর্শ বিবেককে বিক্রি করে শ্যামল থেকে শামু হয়ে উঠেছে। তবু আমি শ্যামলের ভেতর থেকে শ্যামলের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যে তার কান্না। কান্না? যার ভেতরে এত কান্না সে তো কখনো নিজেকে শেষ করতে পারে না। আমার আজও মনে পড়ে সেই শ্যামলকে। শিক্ষায় দীক্ষায় যে শ্যামল ছিল ছাত্র জীবনে একমাত্র আদর্শ, যে শ্যামলকে ভালোবেসে প্রতিভা এক নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। আমি তো তোমাকে ভালোবেসে নতুন স্বপ্ন দেখতে চেয়েছিলাম। শ্যামল, ভেবেছিলাম সুখের রাজভোগ না হলেও দুঃখের খুঁতকুড়ো খেয়ে তোমায় নিয়ে খুব সুখে দিন কাটে। বাবার কাছে থাকলো একদিনে চোখের দেখা না দেখতে পেলে আমি যেন কেমন পাগলের মতন হয়ে যেতাম। কলেজ থেকে ফেরার পথে ওই মালিনী পুকুরে পাড়ে আমাদের দুজনে দেখা হতো। তারপর কত হাসি, কত ঠাট্টা, কত গান। তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু কোনোদিন সহানুভূতি ছোঁয়ারে আমার পাশে এসে দাঁড়াও নেই। ঘৃণা করে আমার থেকে দূরে সরে গেছো। কখনো জানতে চাওনি কেমন করে কোন ষড়যন্ত্রের জালে আমি আটকে গেছি। জেনে কি লাভ? সেদিন কি তুমি আমার কোনো কথা শুনতে? সেই সুযোগটা তুমি আমায় দিয়েছিলে। হ্যাঁ, তুমি ছাত্র আন্দোলন করে যখন জেলে বসে আছে তখন বুঝতে পারেনি প্রতিভা যে রাজনীতি নেতারা আমাকে পেছন থেকে ছুরি মেরেছে। তারপর দুপক্ষ হাতে হাত মিলিয়ে কলেজ থেকে আমার নামটা কেটে বাঁধে। সেসব কথা কিছু জানতামই না। শুধু তাই নয় প্রতিভা, আমার বাবা যে আত্মহত্যা করেছে। তুমি কি বলছো শামু? হ্যাঁ প্রতিভা, হ্যাঁ, সেদিন একটা কাজের জন্য আমি সবার দরজা ঘুরে বেরিয়েছি। কেউ আছে আমার একটা কাজ দেবেন? কেউ আছে কিন্তু কেউ সেদিন আমার পাশে এসে দাঁড়ায়নি প্রতিভা। কেউ না। সেদিন একটু ওষুধ, একটা ডাক্তার, একটু পথ্যের জন্য আমি আমার মাকে ছটপট করে মরতে কেউ সেদিন আমার পাশে এসে দাঁড়ায়নি প্রতিভা। কেউ না। তারপর রাজনীতি উঠতি তরুণ নেতা আমাকে সহানুভূতি দেখানোর জন্য নোটের বান্ডিল নিয়ে হাজির।
বলো ভাই শ্যামল, তোমার কত টাকা চাই? 20, 25, 50,000 বা তার চেয়ে আরো বেশি? টাকা দিয়ে আপনি কিনে নেবেন স্যার। আরে না না ভাই, আমি তোমাকে কিনছি না, কিনছি তোমার ট্যালেন্ট, তোমার প্রতিভা। অভাবের যন্ত্রণায় তোমার প্রতিভা গুমরে গুমরে কাঁদছে। এই নাও ধরো। এত টাকা দেবো, তবে একটা শর্তে। কি শর্তে স্যার? আমার সঙ্গে বেইমানি করা চলবে না। স্যার। অভাবের যন্ত্রণায় তোমার মা মরেছে, তোমার বাবা আত্মহত্যা করেছে, তুমিও কি মরতে চাও? না স্যার, না, আমি মরতে চাই না স্যার, আমি বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচান স্যার। আরে ভাই, ভেঙে বললে চলবে না। এই নাও, এই নাও ধরো তোমার বাঁচার মন্ত্র। তবে একটা কথা মনে রাখবে, আমার নাম সাধু চরণ সিংহ, আমি রাবণ নিরোধের ছাত্র। বেইমানি করলে জানে মেরে দেব। তুমি কি করছো শামু? তুমি কি করেছো? শুধু পেটের জ্বালা আর আর এই গোটা পৃথিবীর পুরো আক্রোশ মেটাতে সেদিন আমি শ্যামল থেকে সাবু হয়ে গেছি গো প্রতিভা। জানো প্রতিভা, জানো? দেখো না, দেখো না, দেখো না, দেখো না, ওই নাম ধরে তুমি আমাকে আর দেখো না। কেন কেন প্রতিভা, কেন? মেঘের উপর স্বপ্নের প্রাসাদ কখনো চিরস্থায়ী হয় না। জীবনে দমকা হাওয়া সেটা ভেঙে চূড়া বা নতুন সাজে সাজিয়ে দেয়। তাই তো প্রতিভা আজ তোমার ভালোবাসা ভুলে সে নতুন জীবনের পথে পা দিতে চলেছে। না না প্রতিভা, না, তুমি আমি ফাঁকি দিয়ে কোথাও যেতে পারো না প্রতিভা, কোথাও না। পারি না মানে? কে কে আমাকে আটকাবে? ওই শামু মস্তান, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা। ওই ঘৃণার মাটিতে আমি এবার বিশ্বাসের বীজ পুঁতবো। তুমি দেখে নিও, আবার আবার আমি সাবু থেকে শ্যামল হয়ে উঠবো। প্রতিভা, তুমি বাঁচানো গো প্রতিভা, নলে যাবে একটু একটু করে তলে যাচ্ছি প্রতিভা, আমি যে তলে। জট হলো তোমার নিয়তি, যে নিয়তিকে তুমি নিজেই সৃষ্টি করেছো। ওই বাংলার ঘরে ঘরে প্রতিটি যুবক অভাব যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছে। তারা তো তোমার মতো শ্যামল থেকে শামু হয়ে উঠছে না। হবে, হতেই হবে। আজকের দিনে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ লক্ষ সাপের দল কেলবেল কেলবেল করছে, আর আমাদের মতো নেতা মন্ত্রীরা তাদের মাথায় চড়ে কালীয় দমন হয়ে নাচ দেখাচ্ছে। আনন্দ, আপনি যতই নাচুন না কেন, তবু স্কুল বন্ধ করে সেখানে মদের কারখানা খুলতে পারবেন না। এমএলএ সাধু বাবু, নামটা তুমি ভুল বললে। সাধুর সঙ্গে চরণ সিংহ, সাধু চরণ সিংহ। জমিটা দাও কারখানা করে। স্যার, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি স্যার, আমার একটা কথা রাখুন স্যার। আমার জন্য কাউকে হাত জোড় করতে হবে না। স্কুলটা যখন আমি নিজেই জন্ম দিচ্ছি, তাকে বাঁচানোর ক্ষমতা আমার আছে। তো সেটা যেভাবেই হোক না কেন। হাজিত করছো কেন? আরে বাবা, স্কুলে লেখাপড়া শিখে গেলাম, তার চেয়ে মদের কারখানা হলে 10-20টা গায়ের লোক মনের সুখে নেশা করতে পারবে। একটা জনপ্রতিনিধি নেতা হয়ে আপনি স্কুল বন্ধ করে মদ খাবার কথা বলছেন? হ্যাঁ বলছি। কেউ বলে বাংলা শেখা খারাপ, কেউ বলে ইংরেজি শেখা খারাপ, আর আমি বলি লেখাপড়া শেখাটাই খারাপ। ঠিক কথাটাই বলেছেন। লেখাপড়া শিখলে মানুষ খালি জানতে চায়। আর লেখাপড়া না শিখলে আপনার মতন এমএলএ হয়। এই, মাথা উঁচু করে কথা বলবে না। এই, মাথা উঁচু করে কথা বলার জন্য কিন্তু ভগবান মাথাটাকে ঘাড়ের উপর বসিয়েছে। সেটা বুঝি আপনি বোঝেন না। বুঝো না কেন? মেয়েরা হচ্ছে অবলা। ওদের মুখে বড় বড় কথা বলায় না। আপনারা কিন্তু খুব সহজে সবলদের সর্বনাশ করতে পারেন স্যার। তাই নাকি? নিশ্চয়ই। চোরা বাড়িতে পা দিলেও হাতিকেও কিন্তু তলিয়ে যেতে হয় সাধু বাবু। চরণ, সাধু চরণ সিংহ বাবু। অর্থাৎ পা, তা সেটা যত বড়ই হোক না কেন, তাকে সব সময় শরীরের নিচেই থাকতে হয়। প্রতিমা, চরণ কখনো মাথার উপর উঠতে পারে না। প্রতিমা, কখনো না। মনে রাখবেন, আমি একটা জ্বলন্ত দেশলাই কাঠি, যাতে হাত দিলে আপনি হয়ে যাবেন পুড়ে ছাই। মেয়েটা দেখছে ভাগলপুরে গাইয়ের মতন একেবারে তেজি হয়ে উঠেছে। এই সাধু চরণ সিংহ, মুখ সামলে কথা বলবেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অনেক কথা সহ্য করেছি, কিন্তু আর করবো না। এই সালা তুই কাকে চোখ রাগাচ্ছিস?
জানিস ইচ্ছে করলে আমি তোকে কেঁচোর মতো পায়ে পিষে মারতে পারি। তার আপনি কোনোদিন পারবেন না, কখনোই না, কারণ আমার ক্ষমতার অষ্টে নেই। আজ একটা ছুঁচো গলা গাছে উঠেছে। তার জন্য তো তুই আমার কাছ থেকে মোটা টাকা নিয়েছিস, তাহলে একটা মেয়ের কথায় ভুলে আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছিস কেন? আমি শুধু আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই, এই শামু বেঁচে থাকতে তার প্রতিমার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। কি বললি? ওই জমিতে যদি কেউ পা রাখতে চায়, সবার আগে শামু লাশটাকে ডিগে যেতে হবে। শামু নয় স্যার, এক প্রেমিকার প্রেমিকের কঠোর কঠিন প্রতিজ্ঞা। কথাটা ভালো করে মনে করে আমাকে অবজ্ঞা করে চলে গেল, তবু ওকে নিষেধাজ্ঞা করে কোনো লাভ হবে না, কারণ ওর মতন কাজের ছেলে যে আমার চাই। তাই তো ভাই বলে আদর করে ওর গালে আমি চুমু খাবো, সোহাগ করে কোলে বসাবো। তারপর ধীরে ধীরে ওদের প্রেমের আগুনটাকে আমি দ্বিগুণ ভাবে জ্বালিয়ে দেব। আর সেই আগুনে ওর প্রেমের প্রতিমাটা যখন দাউ 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 করে চলবে, তখন ওই শালা সব বাপ বাপ করে এসে আমার পায়ের তলায় আছড়ে পড়ে। মনে রাখ শালা, নামটি আমার সাধুচরণ। সবাই বলে আমি একটা বেটে বামন, আমার হতেই জীবন মরণ। অস্তমানি স্যার, কে? আমি নীলাদ্রি। আরে মাস্টার মশাই যে, কে আছিস? মাস্টার মশাইয়ের জন্য জল খাবারের ব্যবস্থা কর। তা মাস্টার কি চাই, ঠান্ডা না গরম? তা কোনোটারই প্রয়োজন নেই, প্রয়োজন শুধু তোমাকে। বলুন আমাকে আপনার কি প্রয়োজন? শুনলাম তুমি নাকি আমার লোক শামুর বিরুদ্ধে থানায় নালিশ করেছো, এই যে শামু নাকি জোর করে তোমার জমির দলিলে সই করানোর জন্য পুলিশ পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? যদি বলি আমি পাঠিয়েছিলাম। কে পাঠিয়েছিল তো আমার জানা দরকার নেই, আমি যার নাম জেনেছি তার নামে অভিযোগ করেছি। অভিযোগ তুলে না। কেন তুলে নেব? কেন তুলে নেবে না? এমএলএর লোকের বিরুদ্ধে অভিযোগ করো কোন সাহসে? এমএলএর লোক করেও তারা আইন কানুন মেনে চলা উচিত। ওসব তোমাদের মতন সাধারণ পাবলিকের জন্য, আমাদের জন্য নয়। আমাদের বাড়িতে পুলিশ প্রশাসনকে মজুরি দিয়ে আইনের চাষ হয়। আমি জানি স্যার, আমি জানি। অবর্তলে কিছু অফিসার আপনাদের হয়ে লাঠি ধরলেও সব পুলিশকে আপনি হিজড়ে বলে মনে করেন। সবাই হিজড়ে না হলে বেশিরভাগ